তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে ওয়াকআউট, বিরোধী দলের ছুটির দিনে রেকর্ড 25টি বিল পাস, আইন হতে যাচ্ছে সাইবার সুরক্ষা সংশোধন, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ও অর্থ বিল। ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাকে জিম্মি, পুরনো কৌশলে দাম বাড়ানোর পয়েন্ট আনা, চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকেরও কম, আমদানিকারক ও ডিলারদের দোষারোপ। সারা দেশে একযোগে হামের টিকাদান শুরু 20 এপ্রিল, আগে নেওয়া থাকলেও দিতে হবে 6 থেকে 59 মাস বয়সীদের। ক্যাম্পেইন সফল হলে 45 দিনে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। 2 বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার, নিয়োগ প্রক্রিয়ায় আসছে পরিবর্তন, দালালে দৌরাত্ম্য রুখতে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, অভিবাসন ব্যয় নিয়োগকর্তার। এবং পুরো বিশ্বের নজর এখন ইসলামাবাদে। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, ব্যর্থ হলে আরও বিধ্বংসী হামলা চালানোর হুমকি ট্রাম্পের, শিগগিরই হরমুজ খোলার আশা। দেখছিলেন শিরোনাম, ভোরের সময় সঙ্গে আছে এরিনা আয়াত। বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে শেষ হল ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের 13তম দিন। শুক্রবার দ্বিতীয় সেশনের শেষ দিকে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তোলেন তারা। এই পর্যন্ত 133 অধ্যাদেশের মধ্যে 91টি বিলের মধ্যে 117টি আইনি রূপ পেতে যাচ্ছে। 16টি অধ্যাদেশ উত্থাপন না করায় সরকারের বিরুদ্ধে ছল চাতুরির অভিযোগ এনে দাবি আদায়ে কঠোর হুঁশিয়ারি দেন বিরোধীরা। এখানেই দেখা হবে, তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারণী দিনের দিনভর নজর ছিল সংসদ অধিবেশনের দিকে। শেষ পর্যন্ত নানা নাটকীয়তা, উত্তেজনা, পাল্টাপাল্টি বক্তব্যে সংসদের 13তম দিন শেষ হল বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে। এ নিয়ে 4 বার ওয়াকআউট করেছে বিরোধীরা। শুক্রবার সন্ধ্যা 7:35 অধিবেশন চলাকালে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে সংসদ অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করে বের হয়ে যায় বিরোধী দল। এটা কিন্তু রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করা হলো, কনসেনসাস ভঙ্গ করা হলো। তাহলে এই বিশেষ কমিটি যেটা করা হয়েছিল সেই কমিটির কোনো প্রয়োজন ছিল না। আমরা জানি সরকারি দল চাইলে যে কোনো আইন, যে কোনো বিল তারা উপস্থাপন করতে পারে, সংসদে আনতে পারে, পাশ করতে পারে, তাদের সেই মেজরিটি রয়েছে। বিরোধী দলের হা নায়ের আসলে এখানে কোনো মূল্য নেই। কিন্তু আমরা এখানে কেন আছি? আমরা এখানে আছি যাতে আমাদের আপত্তি থাকলে জনস্বার্থের বিষয়ে আমরা কথা বলতে পারি। কোনো বিল নিয়ে বিরোধীদের আপত্তি থাকলে পরবর্তীতে আলোচনা করার আশ্বাস দেন আইনমন্ত্রী ও চিফ হুইপ। তবে সরকার দলের এই আশ্বাসে বিশ্বাস নেই বিরোধী দলের। বিলটা পাশ হয়ে গেছে, আপনার যদি এটা নিয়ে আরো কথা থাকে নিশ্চয়ই কথা বলার পথ উন্মুক্ত থাকবে এবং এই বিলটা আবার সংশোধনী আকারে আমরা নেক্সট সেশনেও আনতে পারি, এই সেশনের মধ্যেও আনতে পারি। ফ্যাসিজমের রুটগুলা যদি রেখে আমরা এখান থেকে বিদায় নেই, তাহলে আমরা আমাদের দায়িত্ব, বিবেক এবং জনগণের কাছে আমরা দায়বদ্ধ হয়ে যাব। আমরা স্পষ্ট জানতে চাচ্ছি এই সবগুলা বিল আসবে কিনা। এদিকে চিফ হুইপ বলেন গণভোটের বিরোধী নয় সরকার। পাল্টা জবাবে বিরোধী দলের নেতা বলেন সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটের বিরোধিতা করেছে সরকার। জনগণের স্বার্থ রক্ষায় সব দাবি আদায় করার হুঁশিয়ারি দেন তিনি। আমরা গণভোট মানি না, এই যে তো আপনার মাননীয় নেতা আমাদের চেয়ারম্যান, পার্টি চেয়ারম্যান আবু সাইদের বাড়ি ভিজিট করবার তিনি বলেছেন আমরা গণভোটের পক্ষে ভোট দেবো। তাহলে এত ভোট আসলো কোথা থেকে? নিজেই ক্যাম্পিং করেছে। আমরা মানি না মানে কি? গণভোটের প্রতি সম্মান দেখানোর জন্যই তো সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার কথা ছিল। ওনারা প্রথম দিনই তো সেটা লঙ্ঘন করেছেন। জনগণের অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমরা কোনো জায়গায় চুল পরিমাণ কোনো ছাড় দেব না। অধিবেশনের শুরুর 30 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ পাশ করার কথা। অধ্যাদেশগুলো নিয়ে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে গঠিত সংসদের বিশেষ কমিটিতে পুলিশ কমিশন সহ 16টি অধ্যাদেশ উত্থাপন না করার সিদ্ধান্ত দেয় সরকার পক্ষ। তবে সরকারের ক্ষমতা কুক্ষিগত করার জনবিরোধী কৌশলের অভিযোগ এনে এর বিপক্ষে অবস্থান নেয় বিরোধী জোট। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে সংসদে পাশ হলো রেকর্ড 25টি বিল। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন, সাইবার সুরক্ষা সংশোধন, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, অর্থ বিল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়।
সাংবিধানিক বাধ্যবাধকতায় আইনি রূপ পেল এগুলো। বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল ছাড়াও গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনের গুরুত্বপূর্ণ বিলগুলো কণ্ঠভোটে পাশ হয়। সকলের সেশনে আমানত সুরক্ষা বিল, মূল্য সংশোধন কর ও সম্পূরক শুল্ক সংশোধন সহ 10টি বিল পাশ হয়। এদিকে 15 এপ্রিল বেলা 11টা পর্যন্ত মুলতবি করা হয়েছে সংসদ অধিবেশন। আরবিট্রারি অ্যাপ্লিকেশন হবে, নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়ে মতামত নেওয়া যেতে পারে। এই বিধানটি কিন্তু আমাদের 77 বিধিতে রয়েছে। সেই অনুযায়ী আমরা দেখেছি পঞ্চম জাতীয় সংসদে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা এবং নিপীড়ন নির্যাতনের শিকার নেতাকর্মী মনোনয়নে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছুটির দিনে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের পদচারণায় মুখর। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম বিক্রি, যা চলবে আগামী রোববার পর্যন্ত। বিএনপির শীর্ষ পর্যায় থেকে যাচাই বাছাইয়ের পর নির্বাচন কমিশনে পাঠানো হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন সংগ্রামের সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতাকে পুঁজি করে বিএনপির জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সম্ভাব্য নারী প্রার্থীরা। প্রধানমন্ত্রী উনি যাদেরকে যোগ্য মনে করবেন তাদেরকেই নমিনেশন দিবেন। বিএনপিতে বিশাল স্পেস দেওয়া আছে দেশ সেবার জন্য, এজন্যই আজকে আমি এই ফর্মটা নিলাম। যারা নির্যাতনের শিকার হয়েছে 17 বছর দল সেই সব নারীদেরকে খুঁজে বের করে সংরক্ষিত নারী আসনের মূল্যায়ন করবেন। যারা রাজপথের সম্মুখভাগে ছিল, আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল, তাদেরকে যদি মূল্যায়ন করা হয় তাহলে সেটা সঠিকভাবে হবে। যেহেতু সরাসরি সংরক্ষিত আসন 36টা আছে, দল দিবে, সেখানে তো প্রত্যাশা থাকবেই। যেহেতু দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছে, আমি মনোনয়ন প্রত্যাশী, অবভিয়াসলি আমি নিজেকে যোগ্য মনে করি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা এবং নিপীড়ন নির্যাতনের শিকার নেতাকর্মী মনোনয়নে অগ্রাধিকার পাবেন। বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য যে যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। তফসিল অনুযায়ী আগামী 12 মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। জাতীয় সংসদের নারীদের জন্য 50টি সংরক্ষিত আসনে, বিএনপির জন্য 36টি এবং জামাত ইসলামী সহ তাদের জোটের জন্য 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে 1টি আসন। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শেরপুর ও বগুড়ার ভোটই প্রমাণ করেছে দেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তার। গণভোটের রায় বাস্তবায়ন এবং শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের ফল বাতিল সহ পুনরায় গণভোটের দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল। জুমার নামাজের পর দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড়, বিজয়নগর হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে জামায়াত নেতারা জানান, শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের মাধ্যমে আওয়ামী সংস্কৃতির পুনর্জন্ম হয়েছে। জুলাই অভ্যুত্থানের চেতনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তাদের। জনগণ ক্ষমতায় দিল, এখন জনগণকে আপনারা ভুলে যাচ্ছেন। নির্বাচনের নামে তারা ভোট ডাকাতি করেছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বগুড়া 6 ও শেরপুর 3 আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে বলেন, বৃহস্পতিবারের ভোট প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গণভোটের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করছে বলেও অভিযোগ করেন তিনি। গতকালকের নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলবো, আপনি এই 2টি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। গণভোটের রায় মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। গণভোটের ফলাফল কার্যকর করা ছাড়া এই জাতির সামনে কোনো পথ খোলা নেই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের 20 মাস পার হলেও গণহত্যা নির্যাতনের দায় নিয়ে কোনো সূচনা নেই আওয়ামী লীগের। উল্টো নিজেদের পক্ষে সাফাই গেয়ে চলেছেন দলটির শীর্ষ থেকে তৃণমূলের নেতাকর্মীরা। রাজনীতিবিদরা বলছেন, বিএনপির একক সিদ্ধান্তে নয় বরং সব দলের সম্মতিতেই নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে সংসদে।
ব্যক্তির অপরাধে দলকে দায়ী করাও ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য সুখকর হবে না, সেই কথাও স্মরণ করিয়ে দেন তারা। আহমেদ সালেহিনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 10 মাস পর আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। একই সময়ে নির্বাচন কমিশনও স্থগিত করে আওয়ামী লীগের নিবন্ধন। সন্ত্রাস বিরোধী আইন এরই ধারাবাহিকতায় বিএনপি সরকারের প্রথম অধিবেশনে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধনী আকারে সন্ত্রাস বিরোধী বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়। সর্বসম্মতভাবে পাশ হওয়া বিলটি নিয়ে রাজনীতিকরা কিভাবে দেখছেন এমন প্রশ্নে সবাই একমত। বলছেন জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার হতে হবে, তবে তা যেন রাজনৈতিক প্রতিহিংসা না হয়। এই বিচারটা কোনো প্রতিশোধের বিষয় না। অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, গণহত্যা এক ধরনের গণহত্যা হয়েছে, তার বিচার হওয়া দরকার। ন্যায় বিচারের ভিত্তিতে করতে হলে দ্য ক্রিমিনালস ইনভলভড ব্যক্তিগতভাবে তাদের ক্রাইমের পানিশমেন্ট হওয়া উচিত। এইখানে কোনো বাদ বিচারের ব্যাপার নেই। সরকার যে বিল পাশ করেছে তা স্বপ্রণোদিত হয়ে নয়, বরং অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ সংসদে সর্বসম্মতিতে পাশ হয়েছে বলেও মত দেন রাজনীতিকরা। আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে নতুন কোনো প্রস্তাব হাজির করেনি। যে অধ্যাদেশ ছিল বিএনপি সেটাকে তারা পার্লামেন্টে একটা আইনি তারা একটা কাঠামো দিয়েছে, এবং এটা না হলে বিএনপিকে এখনই বড় ধরনের প্রশ্নবিদ্ধ হতে হতো। সরকার কি করবে, পার্লামেন্ট থেকে কি করবে, আমার ধারণা জনগণ আওয়ামী লীগকে তার সামগ্রিক কার্যকলাপের ভিত্তিতে পরিচালনা করবে। জনগণের উপরে বিশ্বাস রাখতে হবে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের অনুশোচনা না হওয়ায় বিরূপ প্রতিক্রিয়া আছে রাজনৈতিক নেতাদের মধ্যে। তারা মনে করেন রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে তাদের অবস্থান জনগণকে জানাতে হবে। তারা কিভাবে দায় নিচ্ছেন এত বড় হত্যাকাণ্ডের, হঠাৎ করে তারা আবার কাজকর্ম শুরু করবেন, বাংলাদেশে এরকম কোনো বাস্তবতা নাই। তারা কি বলতে চান দেশবাসীর কাছে, তারা কি ডেলিভার করতে চান, সে কথা আওয়ামী লীগকে স্পষ্ট করে তাদেরকে বলা দরকার। আপনার কিভাবে বলেন যে তারা বলবে না যে আমরা দুঃখিত, কিংবা কিভাবে বলেন যে তারা বলবে যে আমরা দুঃখিত? একটা দলকে সুযোগ দেওয়া উচিত, তার সমস্ত র্যাঙ্ক অ্যান্ড ফাইল একত্রিত হয়ে তারা বলুক যে আমরা আওয়ামী লীগের এই পদস্থলনকে সমর্থন করি এবং সেই অনুযায়ী আমরা পুনর্বাসিত হতে চাই। ব্যক্তি বা গোষ্ঠীর অপরাধের দায় দল নিষিদ্ধের সংস্কৃতি ভবিষ্যতে দেশের গণতন্ত্রের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও মন্তব্য করেন রাজনীতিবিদরা। দুই একটা ব্যতিক্রমের বাইরে সাধারণভাবে এদের নিষিদ্ধ করার তৎপরতা আখেরে এটা বুমেরাং হয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ভোজ্য তেলের তীব্র সংকট রাজধানীর বাজারে। চাহিদার তুলনায় সরবরাহ নেমেছে 5 ভাগের 1 ভাগে। পুরনো কৌশলে ভোজ্য তেলের দাম বাড়ানোর পাঁয়তারা বলছেন বিক্রেতারা। এই জন্য আমদানিকারক ও ডিলারদের দুষছেন তারা। আর ক্যাব বলছে কারসাজিদের শাস্তি, সয়াবিনের ন্যায্য মূল্য ও সরবরাহ নিশ্চিত করতে হবে সরকারকেই। সালটা 2022, মাসের নাম ফেব্রুয়ারি। দিনের পর দিন দেন দরবার করে ব্যবসায়ীদের চাপে ভোজ্য তেলের দাম বাড়াতে বাধ্য হয় সরকার। একই মাসে আবারও দাম বাড়ানোর প্রস্তাব আসে কোম্পানি থেকে। সরকার আমলে না নিলে বাজারে কমতে থাকে সরবরাহ। কোম্পানির উৎপাদন পর্যায়ে তদারকি আর দাম সহনীয় রাখতে সরকার ভ্যাট কমালেও উচ্চ মূল্যের চাপ থেকে রেহাই পায়নি ভোক্তা, যার প্রমাণ মেলে ভোজ্য তেল উৎপাদন ও সরবরাহ কমিয়ে দেওয়ার দায়ে ওই বছরই 11 মে 8 কোম্পানির বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশনের করা মামলায়। এরপর আর মুক্তি মেলেনি ভোজ্য তেলের বাজারে জিম্মি হয়ে পড়া ভোক্তার। সিন্ডিকেটও করে তেল থাকতেও তেল নাই, তেল লুকাইতে। আমার দাদা বেতন তো আর বাড়ে নাই, দেখা গেছে তেলের দাম বাড়তি। এখন এই যে রোজার আগে নিচে 150 টাকা কেজি, এখন বেড়ে গেছে 200 টাকা কেজি। রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা বলছেন এবার রোজার ঈদের পর থেকে সরবরাহ কমতে শুরু করে। বর্তমানে যে পরিমাণ সয়াবিন পাম তেলের চাহিদা তারা পাচ্ছেন তার 5 ভাগের 1 ভাগ। অর্ডার দিয়ে 5 কার্টন পাই, সর্বোচ্চ 1 কার্টন বা 2 কার্টন। প্রত্যেক দিন চাহিদা 40 কার্টন তেল, আমার দিচ্ছে 15 থেকে 20 কার্টন তেল। আমাদের থেকে দেখা গেছে যে 945 টাকা রাখে, সেই ক্ষেত্রে আমরা যে কাস্টমারকে ডিসকাউন্ট দিব সেই প্রসেস আমাদের নাই। পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী এমন পরিস্থিতিকে আরেক দফা দাম বৃদ্ধির জন্য কোম্পানিগুলোর কৌশল পূর্বাভাস হিসেবে দেখছেন ক্রেতা বিক্রেতারা। 5 লিটার পাচ্ছি না, পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না, সে কারণে এখন আমরা 2 লিটার নিতে হচ্ছে আমাদের। যদি এই দামটা বাড়ে আমাদের তো অনেক প্রভাব পড়বে। এ অবস্থায় ভোক্তার অধিকার নিয়ে কাজ করার সংগঠন ক্যাব বলছে কয়েকটি কোম্পানি মিলে বছরের পর বছর ইচ্ছে করে বাড়িয়ে চলেছে দাম। সরকার যেন ব্যবসায়ীদের কথাই না চলে, সরকার তার আইন মতোই চলে, এবং সরকার যেন ব্যবসায়ীদের পক্ষে অবশ্যই থাকবে, ব্যবসার পরিবেশটা রাখবে, কিন্তু ফেয়ার ব্যবসা যাতে হয় সেটা নিশ্চিত করবে। ঈদের
পর থেকে এরই মধ্যে খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে লিটারে 10 থেকে 20 টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামে ভোজ্য তেলের জন্য হাহাকার। প্রায় 2 মাস আগে শুরু হওয়া সরবরাহ সংকট চরম আকার ধারণ করেছে। খুচরা বাজারের চাহিদার 25% ভোজ্য তেলও মিলছে না। ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত আমদানির পরও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পাঁয়তারা করছে কোম্পানিগুলো। চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় খুচরা বাজার রিয়াজউদ্দিন বাজার। এখানে দোকানগুলোতে মিলছে নামমাত্র বোতলজাত ভোজ্য তেল। অধিকাংশ দোকানির অভিযোগ, কোম্পানি ও ডিলারদের কাছ থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা। প্রতিদিন 20 থেকে 50 কার্টন ভোজ্য তেলের চাহিদা থাকে এক একটি দোকানে। সেখানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 5 থেকে 10 কার্টন। তেল তো বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে না, যেগুলো পাড়ার দোকানদার আছে ওদের কাছে নাই। সিন্ডিকেট একটু বাড়া, কিছু করার নাই তো, আমরা সাধারণ আমরা কি করব। ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত আমদানি থাকার পরও কোম্পানিগুলো দাম বাড়ানোর পায়তারা করতেই বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। কাস্টমার চাচ্ছে 2টা আমরা দিই দেন, আমরা একটা করে দেই, বেশি চাইলে দেই না। যদি 50 কার্টন চাইতাম, এখন দেয় হয়তো 10 কার্টন। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে দেশে সোয়াবিন ও পাম অয়েল মিলিয়ে প্রায় 7 লাখ টন ভোজ্য তেল আমদানি হয়েছে। এর মধ্যে অপরিশোধিত সোয়াবিন তেল 2,60,000 টন এবং পরিশোধিত পাম অয়েল আমদানি হয়েছে 4,45,000 টন। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এখনও জ্বালানি তেলের সংকটে হিমশিম পরিস্থিতি। ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের লম্বা লাইনে ভোগান্তিতে চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল মিলছে চাহিদার চেয়েও কম। বিপণনের স্বচ্ছতা আনতে ঢাকার 2টি পাম্পে চালু করা হয়েছে ফুয়েল পাস অ্যাপ। শুক্রবার সকালে ঢাকার বিভিন্ন প্রান্তে ফিলিং স্টেশনগুলোর চিত্র প্রায় একই রকম। ছুটির দিনেও দীর্ঘ লাইনে গ্রাহকের অপেক্ষা, মিলছে না চাহিদা মতো তেল। কেউ লাইনে দাঁড়িয়েছেন গতকাল মধ্যরাতে, কেউ বা ভোর 4টায়, কেউ বা আবার একাধিক পাম্প ঘুরে কয়েকবার তেল সংগ্রহের অভিযোগ তুলেছেন। 7-8 ঘন্টা হয়ে গেছে, আগাচ্ছে না। এখন তেল দিচ্ছে নাকি 2টা নজল থেকে তেল দিচ্ছে। তেল যদি সব নজলগুলো থেকে দিতে তাহলে আমাদের ভোগান্তিটা আরও কম হতো। আজকে মর্নিংয়ে আসছি 5:58। প্রতিটা পাম্পে লিমিট দেওয়া হয়েছে 500 টাকা। তো কোনো পাম্পে এখানে হয়তো সম্মত 1000 টাকা দিচ্ছে। যে ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে দেখছে, দেখার পর ওনাদের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট হচ্ছে যে আদৌ তেল আসবে কিনা। সবাই চাচ্ছে যে একটু স্টক করে রাখতে, কখন ফুয়েলের দাম আরও বেড়ে যেতে পারে। এরই মধ্যে সরবরাহ সংকটে বন্ধ রয়েছে রাজধানীর অধিকাংশ পাম্প। জ্বালানি বিপণনে স্বচ্ছতা আনতে ছোট পরিসরে চলছে ফুয়েল পাস অ্যাপসও। আপাতত রাজধানীর সোনার বাংলা ও ট্রাস্ট ফিলিং স্টেশনে অ্যাপটি চালু করা হয়েছে। স্মার্ট অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে ফুয়েল ডেলিভারি বা বিপণনের একটা ব্যবস্থা রেখেছেন এবং পাইলট প্রজেক্ট হিসেবে এই এলেনবাড়ি ফুয়েল পয়েন্ট এটাকে সিলেকশন করা হয়েছে। মোটরসাইকেল যারা গ্রাহক আছে তাদেরকেই এই অ্যাপের মাধ্যমে তেল নেওয়া উৎসাহিত করা হচ্ছে। বিপিসি সূত্র বলছে, আমদানি পাইপলাইনে থাকা তেলের চালান সময় মতো দেশে পৌঁছালে সংকট হবে না চলতি মাসে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংকটে ভোগান্তিতে যানবাহন চালকেরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্রাহকেরা, এরপরও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। এতে ক্ষুব্ধ গ্রাহক। শুক্রবার সকালেও নরসিংদীর পাম্পগুলোতে ভিড় করেন যানবাহন চালকেরা। তবে তেল না পেয়ে অধিকাংশই ফিরে যান। তাদের অভিযোগ, পর্যাপ্ত জ্বালানির কথা সরকার বললেও মাঠ পর্যায়ে চিত্র ভিন্ন। 4 ঘন্টা এই সুলতানা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থেকে 200 টাকা তেল নিলাম। সরকার তো বলতেছে যে তেল আছে, সরকারের উপর সব আমাদের ইয়া থাকবে যেন প্রক্রিয়াটা স্বাভাবিক করা হয়। তারা তো পর্যাপ্ত তেল আনতে পারতেছে না মনে হয়। পর্যাপ্ত যদি থাকতো তাহলে আমাদেরকে দিত, এত সিরিয়াল দ্বারা রাখতে হতো না। শরীয়তপুরে 6টি ফিলিং স্টেশনের একটিতেও নেই জ্বালানি তেল, অথচ জেলায় প্রতিদিন জ্বালানি তেলের চাহিদা রয়েছে প্রায় 70,000 লিটার। টাঙ্গাইলেও রোদ বৃষ্টি মাথায় নিয়ে তেলের অপেক্ষায় গ্রাহক। বিশৃঙ্খলা এড়াতে পাম্পে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আবার গাড়ি ভাড়া খরচ করে দেখা যাচ্ছে তেলের লাইন করে আবার সে তেল নিয়ে যাচ্ছে, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং কি সে মানসিকভাবে অশান্তিতে আছে। কার্ড সিস্টেম করে দিলে, নির্দিষ্ট একটা সময় দিলে আমরা ওই সময় গিয়ে তেলটা নিয়ে আসতে পারি। এছাড়া মুন্সিগঞ্জের 19টি পেট্রোল পাম্পে নির্ধারিত পরিমাণ ও দামে বিক্রি হলেও খোলা বাজারে বেশি দামে জ্বালানি তেল মিলছে বলে অভিযোগ গ্রাহকদের। তবে ভিন্ন চিত্র সিরাজগঞ্জে। ফুয়েল কার্ডের মাধ্যমে পেট্রোল ও অকটেন বিক্রি করায় ভোগান্তি কমেছে গ্রাহকদের। সেই সঙ্গে পেট্রোল পাম্পগুলোতেও যানবাহনের সংখ্যা কমেছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।
কমছেই না হামের প্রকোপ। প্রতিদিনই হাসপাতালগুলোতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সুস্থ হওয়ার তুলনায় আক্রান্তের হার প্রায় দ্বিগুণ। হাম ও উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় সারা দেশে 4 শিশুর মৃত্যু হয়েছে, শনাক্ত আরও 168। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। 103 ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালের বিছানায় 2 বছরের শিশু মার্জিয়া। রাজধানীর আরও 2টি হাসপাতালের শয্যা সংকটে স্বজনরা তাকে ভর্তি করেছেন ডিএনসিসি হাসপাতালে। তবে স্বস্তির খবর, ধীরে ধীরে সেরে উঠছে শিশুটি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে ছাড় পাওয়া রোগীর বিপরীতে ভর্তি হচ্ছেন দ্বিগুণ রোগী। গত 24 ঘন্টায় শুধুমাত্র রাজধানীর ডিএনসিসি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 70 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 44 জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন 310 জন। রোগীর স্বজনরা জানান, সুস্থ হওয়ার পরও অনেক শিশুই ফের আক্রান্ত হচ্ছে হামে। ঢাকা মেডিকেলে গেছি, তারপর কলমিটলা গেছি, কোথাও বেড নাইগা, ভর্তি হতে পারে নাই। আজকে সকালে এখানে এসে ভর্তি হয়েছি। চিকিৎসা চলতেছে, স্যালাইন লাগাইছে, কিন্তু মুখের খাবার খাচ্ছে না। এখানে ভর্তি হওয়ার পরের দিন অনেক বেশি রেশ হয়ে গেছে শরীরে। চিকিৎসকরা বলছেন, হাম নিয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। হামের লক্ষণ দেখা দিলে শিশুদের দ্রুত হাসপাতালে নিতে হবে। অনেকটা করোনাকালীন সময়ের মতো ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা এবং ভিড় এড়িয়ে চলা, এই ব্যাপারগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু এই আক্রান্তের হারটা অনেক কমে আসবে। দেশে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে প্রায় 150 শিশু। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছাড়িয়েছে 12,000। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। এদিকে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় উচ্চ ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় চলছে জরুরি টিকাদান কর্মসূচি। আর সারা দেশে একযোগে শুরু হবে 20 এপ্রিল। অসুস্থ না হলে আগে টিকা নেওয়া থাকলেও 6 থেকে 59 মাসের সব শিশুদের টিকা নেওয়ার নির্দেশনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বিশেষজ্ঞরা বলছেন, টিকা কার্যক্রম সফল হলে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে 1 থেকে 1.5 মাস। আরও জানাচ্ছেন মনির হোসাইন। দেশজুড়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার। 5 এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ 18 জেলার 30টি উপজেলায় শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। 12 এপ্রিল ঢাকার 2 সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে এবং 20 এপ্রিল সারা দেশে একযোগে শুরু হবে টিকা কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন, টিকা কার্যক্রম সফল হলে কমতে পারে হামের প্রাদুর্ভাব। মানব শরীরে টিকার প্রতিক্রিয়া শুরু হতে সময় লাগে 15 দিন থেকে 1 মাস। একথা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সে হিসেবে টিকা কার্যক্রম সফল হলে আক্রান্তের সংখ্যা কমতে সময় লাগতে পারে 1 মাস। যখনই কোনো টিকা দিচ্ছেন, এক সেল অ্যান্টিবডি তৈরি করছে, আরেক সেল মেমোরি হিসাবে স্টকে হয়ে গেল। ওই মেমোরি সিলটা করবে কি, দ্বিতীয় যখন আপনি টিকা দিচ্ছেন অলরেডি তৈরি হয়ে গেছে, কিন্তু তখন দ্বিতীয় টিকা দেওয়ার পর কিন্তু দ্বিতীয় ডোজ দেওয়ার পর কিন্তু অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে না। সুতরাং 1 মাস টাইমের মধ্যে কিন্তু শুরু হয়ে যায় অ্যাকশন। রোগীর সংখ্যা কমে আসবে 1 মাসের মাথায়, তবে মৃত্যুর সংখ্যা কমতে আমাদের আরও 1 মাস অপেক্ষা করতে হবে। কারণ এখন যারা ইতিমধ্যেই খুব খারাপ অবস্থায় পৌঁছেছে, হাসপাতালে আছে বা হাসপাতালে বাইরে আছে, তাদেরকে সেবা দিয়ে সুস্থ করা এবং নতুন যে গুরুতর রোগীর সংখ্যা সেটা ধীরে ধীরে কমে আসবে। চলমান জরুরি ক্যাম্পেইনে টিকা নেয়া শিশুদের চলতি বছর জুনে আবার বুস্টার ডোজ নেয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। একটা টিকায় আংশিক প্রতিরোধ ক্ষমতা হয়, 2টো টিকা হলে সেটা পরিপূর্ণ, এমনকি শতকরা 100% প্রতিরোধ ক্ষমতা অর্জন হয়। তো এখন যে জরুরি টিকাগুলো হচ্ছে, জুন মাস থেকে সম্ভবত আবার গণটিকা দেওয়া শুরু হবে, তখন এরাও কিন্তু টিকা দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আগে হামের টিকা নেয়া থাকলেও 6 মাস থেকে 59 মাসের সব শিশুদের হামের টিকা নিতে হবে। তবে যাদের জ্বর কিংবা হাসপাতালে ভর্তি, তাদের অসুস্থ অবস্থায় টিকা নেওয়া যাবে না। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। করোনাকালে নিম্নমানের মাস্ক, পিপিই সরবরাহ, স্বাস্থ্যের কেনাকাটায় 12 কোটি টাকা লোপাটের প্রমাণ পেল দুদক। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ জড়িত 38 প্রসঙ্গ। সারা বিশ্বের নজর এখন ইসলামাবাদের দিকে। 2 সপ্তাহের যুদ্ধবিরতির পর শান্তি আলোচনার উদ্দেশ্যে ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। আলোচনায় যোগ দিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন প্রতিনিধিরাও।
আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি গুরুত্ব পাবে বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত নিরসনে আগামী মঙ্গলবার বৈঠকে বসবে ইসরায়েল ও লেবানন। শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। স্থানীয় সময় শুক্রবার রাতে সেখানে পৌঁছান তারা। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জুলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হুনমাতি সহ কয়েকজন আইন প্রণেতা। ইসলামাবাদে পৌঁছানোর পর তাদেরকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে ইতিমধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার নেতৃত্বে আলোচনায় অংশ নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জেরেড কুশনার ও সেন্টকম কমান্ডার ব্রেড কুপার। ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক কর্মসূচি গুরুত্ব পাবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভার্জিনিয়ার শার্লটসভিলের উদ্দেশ্যে উড়োজাহাজে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। ইরানের সঙ্গে আলোচনা আগামী সপ্তাহগুলোতেও চলবে কিনা তা নিশ্চিত নয় বলে জানান ট্রাম্প। হরমুজ প্রণালী খুব শিগগিরই খুলে দেওয়া হবে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত নিরসনে আগামী মঙ্গলবার ওয়াশিংটনে বৈঠকে বসবে ইসরায়েল ও লেবানন। এই আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র। লেবাননের প্রেসিডেন্ট কার্যালয় জানায় দুই দেশের প্রতিনিধিরা মার্কিন পররাষ্ট্র দফতরে বৈঠকে বসবেন। বৈঠকের উদ্দেশ্য যুদ্ধবিরতি ঘোষণা এবং সরাসরি আলোচনা শুরুর তারিখ নির্ধারণ করা। বরকতুল্লাহ, সময় সংবাদ। এদিকে শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানে আরও বিধ্বংসী হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে অত্যাধুনিক সব সমরাস্ত্র দিয়ে বোঝাই করা হচ্ছে মার্কিন রণতরী। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার আগে ট্রাম্পের হুমকি কূটনীতির টেবিলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া শান্তি আলোচনা থেকে কোনো ইতিবাচক সমাধান না এলে ইরানে আবারও বিধ্বংসী হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরানে আঘাত হানতে মার্কিন রণতরীগুলোকে অত্যাধুনিক সব মরণাস্ত্রে সজ্জিত করা হচ্ছে। বর্তমান সামরিক অবস্থানকে একটি রিসেট বা নতুন বিন্যাস হিসেবে বর্ণনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, একটি রিসেট প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। মার্কিন রণতরীগুলো এ পর্যন্ত তৈরি করা বিশ্বের সেরা সব গোলাবারুদ ও অস্ত্র দিয়ে বোঝাই করা হচ্ছে, যেগুলো আগের চেয়েও আরও বেশি উন্নত। চুক্তিতে পৌঁছাতে না পারলে এসব অস্ত্র অত্যন্ত কার্যকরভাবে প্রয়োগের হুঁশিয়ারি দেন ট্রাম্প। ইসলামাবাদের শান্তি আলোচনা সফল হবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আগামী 24 ঘন্টার মধ্যেই তা স্পষ্ট হবে। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হতে যাওয়া উচ্চ পর্যায়ের আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার সঙ্গে রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। তবে আলোচনার আগে ট্রাম্পের এই হুমকি কূটনীতির টেবিলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। খাতে কেনাকাটায় অনিয়ম দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির দাবি 12 কোটি 3 লাখ টাকা লুটপাট করা হয়েছে। আর এই দুর্নীতির সঙ্গে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন 38 কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। গেল বছর কেনাকাটায় দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংক প্রতিবেদন জমা দিলে পুনরায় সক্রিয় হয় দুদক। তাসলিম তৌহিদের রিপোর্ট। করোনা মহামারীতে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার সুযোগে ভাইরাসের মতোই ছড়িয়ে পড়েছিল অনিয়ম দুর্নীতি। অন্তর্বর্তী সরকারের সময় বিশ্বব্যাংক কেনাকাটায় দুর্নীতি নিয়ে একটি তদন্ত প্রতিবেদন জমা দেয় দুদকে, যা নিয়ে সময় সংবাদ প্রতিবেদন প্রকাশের পর অনুসন্ধানের নামে সংস্থাটি। সেখানে বলা হয় 2020 সালের এপ্রিলে বিশ্বব্যাংক ও বাংলাদেশ যৌথভাবে কোভিড-19 মোকাবেলায় $600 মিলিয়ন চুক্তি করে। এতে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক থেকে অতিরিক্ত মেলে $100 মিলিয়ন। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন পরিচালক ডাক্তার ইকবাল করিম সহ সংশ্লিষ্টরা মাস্ক, পিপিই ও অ্যাপ চালু সহ বিভিন্ন খাতে ব্যাপক অনিয়মে জড়ান। গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানকে মাস্ক সরবরাহ, স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প পরিচালকের স্ত্রীর কোম্পানিতে অর্থ লেনদেনের অভিযোগ ওঠে।
অনুসন্ধানে নেমে কেনাকাটায় 12 কোটি 3 লাখ টাকা লুটপাটের তথ্য পায় দুদক। এই দুর্নীতির সঙ্গে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সহ 38 জনের সংশ্লিষ্টতা মেলে। যোগ সাজসে ছিল ঠিকাদারি প্রতিষ্ঠানও, যাদের বিরুদ্ধে 6টি মামলার সুপারিশ করা হয় কমিশনে। অনুসন্ধানকারী কর্মকর্তাগণ প্রাথমিক সত্যতা পেয়ে মামলার সুপারিশ করেই তাদের অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেছেন। অনিয়মের যে বিষয়গুলো ছিল সেটা নিম্নমানের কোভিড সামগ্রী ক্রয় সংক্রান্ত এবং অভিযোগ ছিল যে শত শত কোটি টাকা আত্মসাতের। স্বাস্থ্য খাত নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, মহামারীর সময় একটি সিন্ডিকেট পকেট ভারী করলেও দুদকের সক্ষতায় ব্যবস্থা নিতে দেরি হয়েছে। প্রত্যেকটা ক্রাইসিসে একদল সাফার করে আরেকজনের ভাগ্য খোলে। দুর্নীতি দমন কমিশনে আছে, আর যারা ভিকটিম তারা কিন্তু এক শ্রেণী, সমাজের ওই শ্রেণীটা এলিট বলো বা ওরা তো এক শ্রেণী, তাদের আত্মীয় স্বজন দিয়ে এটা ম্যানেজ হয়ে যায়। করোনাকালে মাস্ক কেলেঙ্কারি ঘটনায় জিএমআই গ্রুপের বিরুদ্ধে মামলা করেছিল দুদক, যদিও পরবর্তীতে আসামিদের অব্যাহতি দেয় সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে খুলছে মালয়েশিয়ার শ্রম বাজারের দুয়ার, তবে এবার আর আগের মতো নয়। নিয়োগ প্রক্রিয়ায় আসছে আমূল পরিবর্তন। দালালের দৌরাত্ম্য রুখতে এবার যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অভিবাসন ব্যয়ের পুরো ভার থাকছে নিয়োগকর্তার উপর। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। যাদের শ্রমগামে উন্নয়ন দৌড়ে এগিয়ে যাচ্ছে মালয়েশিয়া, সেসব বিদেশি শ্রমিকের 1/3 বাংলাদেশি। বৈধ ও অবৈধ মিলিয়ে দেশটিতে কর্মরত শ্রমিকের সংখ্যাটাও 20 লাখেরও বেশি। কিন্তু সিন্ডিকেট, মানব পাচার আর শ্রম শোষণের তিক্ত অভিজ্ঞতায় গেল 2 বছর বাংলাদেশিদের জন্য বন্ধ ছিল দেশটির শ্রমবাজার। অচলাবস্থা কাটিয়ে বৃহস্পতিবার পুত্রজায়ায় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী আর রামানানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। ওই বৈঠকের পর সুখবর মিলল মালয়েশিয়ার শ্রমবাজার খোলার। কঠোর কিছু শর্তে সাজানো হয়েছে এবারের নিয়োগ প্রক্রিয়া। মধ্যস্বত্বভোগীদের দৈরাত্য কমাতে পুরো প্রক্রিয়া এখন পরিচালিত হবে একটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেমে। নতুন নিয়মে এখন থেকে অভিবাসন ও নিয়োগের সব খরচ বহন করবে নিয়োগকর্তা। আমরা যে আলাপ আলোচনা হয়েছে তাতে অনেকটাই আমরা ধরে নিতে পারি যে সকল সমস্যা আছে, এটা ইনশাআল্লাহ আমাদের দুই দেশের কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে ইনশাআল্লাহ খুব অতি সত্বরে এটা সমাধানের দিকে যাবে। শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, বাংলাদেশি প্রতিটি প্রবাসী যেন অধিকার এখানে সুপ্রতিষ্ঠিত হয়, মানবাধিকার যেন নিশ্চিত হয়, সেগুলো আমরা অবশ্যই এখানে কার্যকর করতে চাই। দুই দেশের সরকারের নীতি নির্ধারকদের বৈঠককে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশে ভিটেমাটি বিক্রি করে বিদেশে এসে আর কোনো প্রতারণায় সর্বশান্ত হতে চান না আর কেউই। সর্বোচ্চ বেতন বা সর্বোচ্চ সুযোগ সুবিধা যেন তারা প্রদান করে, সবকিছু জেনে শুনে এবং সঠিকভাবে সঠিক তথ্য নিয়ে মালয়েশিয়া আসার অনুরোধ জানাচ্ছি। নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সিন্ডিকেট মুক্ত, স্বল্প সময় এবং অল্প খরচে যেন মালয়েশিয়ায় প্রত্যেকটা শ্রমিক এই নতুন এমইউর মাধ্যমে আসতে পারে। ধাপে ধাপে বাজার খোলার পরিকল্পনায় এর মধ্যে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জানুয়ারির মধ্যে প্রায় 800 জন যাচাইকৃত কর্মীকে নির্মাণ খাতে পরীক্ষামূলকভাবে নিয়োগ দিয়েছে মালয়েশিয়া। ধারণা করা হচ্ছে আগামী 1 বছরে 30 থেকে 40 হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হবে দেশটিতে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ভোরের সময় আরও থাকছে। শহরের উপর চাপ কমাতে চট্টগ্রাম সিটিতে যুক্ত হচ্ছে 6 উপজেলা, তৈরি করা হবে 2টি স্যাটেলাইট টাউন। সেতু ফ্লাইওভারের টোল বন্ধ না হলে প্রক্রিয়া মানব পাচার চক্র। উন্নত জীবনের প্রলোভনে মালয়েশিয়া নেয়ার কথা বলে জোগাড় করছে তরুণ তরুণীদের। সাগরপথে ঝুঁকিপূর্ণ যাত্রার মাঝপথে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ। সংশ্লিষ্টরা জানান, শরণার্থীর জীবন থেকে মুক্তির আশায় ঝুঁকি নিচ্ছেন অনেকে। উদ্ধার হওয়ার পর তাদেরকে ক্যাম্পে ফিরিয়ে এনে কাউন্সেলিং করা হচ্ছে, পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এপিবিএন। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল।
কক্সবাজারের উখিয়ার 4 নম্বর ক্যাম্পের বাসিন্দা কালাপুতুর বাবা মাকে কিছু না জানিয়ে ঘর থেকে বের হয়ে যায় তার 20 বছরের ছেলে হামিদুল্লাহ। 14 দিন পর জানা যায় সাগরপথে ট্রলারে করে সে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু এখন দালাল চক্র তার কাছ থেকে দাবি করছে 4 লাখ টাকা। এতে দিশেহারা পরিবারটি। একই চিত্র শুধু কালাপুতুর পরিবারেই নয়, খায়রুল বশর ও নূরহাবার সন্তানরাও সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পর দালালদের হাতে আটক রয়েছে। মুক্তির জন্য মোটা অঙ্কের টাকা দাবি করায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। রোহিঙ্গা আশ্রয় শিবিরে মানব পাচার চক্রের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ রোহিঙ্গাদের। চাকরির প্রলোভন সহ নানা আশ্বাসে তরুণ তরুণীদের সাগরপথে ট্রলারে তুলে দিচ্ছে দালালরা। দালালকল হনই তারা গরম না যায় ওর হন ননি যায় তারা গর তাই ওরে হতাবার্তারা হয় এন্দিলা করে ওরে ননি যায় তো গুড়া গুড়া ফোনে কল বুড়ো তুলির দালার কল লালসি দেখায় তো ইন অনরাত তো বন্ধ করা হরিব যাই হারে দিন ফটো আড়ে দ্বারা হাজার গই দ্বারা হাত দহন হর তারা কিছু কিছু হয় না কল বর্তমান জিয়লত আছে। এদিকে প্রলোভন ও উন্নত জীবনের আশায় অনেকেই ঝুঁকি নিয়ে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। ধরা পড়লে তাদের ক্যাম্পে ফিরিয়ে এনে কাউন্সেলিং করা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় এপিবিএন। সাগরপথে যে সমস্ত রোহিঙ্গা সদস্য বা স্থানীয় জনগণ বিদেশে পাড়ি দিচ্ছে, আসলে তাদেরকে প্রলোভন দেখানো হচ্ছে, তারা প্রলুব্ধ হচ্ছে। অপরাধ পরে ক্যাম্পে ফেরত আসে, আমরা তাদেরকে কাউন্সেলিং করি এবং আইনগতভাবে তাদের তারা যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করে আমরা সেই বিষয়ে ব্যবস্থা নিই। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় অনেকেই ক্যাম্প জীবন থেকে মুক্তি পেতে ঝুঁকিপূর্ণ সাগর পথ বেছে নিচ্ছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন রকম ওনাদের আমেরিকা ফার্স্ট পলিসির কারণে ওনারা বাইরের যে মানবিক সহায়তা কার্যক্রম সেটি গুটিয়ে ফেলেছেন। তারপর আমরা ধন্যবাদ জানাই যে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সাহায্য করে আসছে, যদিও আগের মতো না। গত 5 মাসে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজার থেকে 335 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। একই সময়ে মানব পাচারের সঙ্গে জড়িত 30 জনকে আটক করা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে বান্দরবানের নাইংখং ছড়ি সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার হয়েছে অ্যান্টিপার্সোনেল মাইন ও সম্ভাব্য আইইডি। জব্দ করা হয়েছে ক্ষতিকারক দাহ্য রাসায়নিক। বিজিবি বলছে সীমান্ত ব্যবহার করে কোনো অপরাধমূলক কার্যক্রম চালাতে দেয়া হবে না। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের আরও একটি রিপোর্ট। বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি। তবে সীমান্ত এলাকায় আইইডি ও অ্যান্টি পার্সোনেল মাইন এবং দাহ্য রাসায়নিক চোরাচালানের প্রবণতা নতুন উদ্বেগ তৈরি করেছে। নাইকংছড়ি সীমান্ত সড়ক সংলগ্ন সৈন্য লাইনের কাছাকাছি বৃহস্পতিবার বিশেষ অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 5টি অ্যান্টি পার্সোনেল মাইন, 5টি সম্ভাব্য আইইডি, একটি মেটাল ডিটেক্টর, সোলার প্যানেল সহ নানা সরঞ্জাম। শুক্রবার সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, জননিরাপত্তার স্বার্থে উদ্ধারকৃত বিস্ফোরক সমূহ বালুর বস্তা দিয়ে সুরক্ষিত করা হয়েছে। ড্রোন এবং অন্যান্য সামগ্রী আছে। আমরা এই এলাকায় সার্চ করার জন্য আমরা যৌথভাবে কাজ করতেছি। বিজিবি এবং অন্যান্য সংস্থা শীঘ্রই বের করতে পারবো। বের করলে আসলে এদের লক্ষ্য কি ছিল বা এদের উদ্দেশ্য কি ছিল। নাইকংছড়ি 22 সীমান্ত এলাকায়ও বিশেষ অভিযান চালায় 34 বিজিবি। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক পদার্থ। এদিকে উখিয়া বালুখালী সীমান্তের সৈন্যরাকায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পা ক্ষতবিক্ষত হয়েছে। সীমান্তের নিরাপত্তা জোরদারের পাশাপাশি যে কোনো নাশকতা প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে জানিয়েছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন ভোরের আনোয়ারা। পটিয়া, হাটহাজারী, রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ডকে যুক্ত করে নতুন মাস্টার প্ল্যান চূড়ান্ত করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। শহরের উপর চাপ কমাতে 1 সিটি 2 টাউন কনসেপ্টের সীমানা বাড়িয়ে 1255 বর্গ কিলোমিটার করার
সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তবে শাহ আমানত সেতু, কালুরঘাট সেতু এবং পতেঙ্গা ফ্লাইওভারের টোল প্রথা বন্ধ না হলে নতুন এলাকার সংযুক্তি ব্যর্থ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাক্ষাৎকার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধিভুক্ত ১৭০ বর্গ কিলোমিটারের বাইরে গিয়ে প্রথমবারের মতো উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া, হাটহাজারীর ফতেহাবাদ কাটিরহাট, রাঙ্গুনিয়ার কাপ্তাই গৌডন, দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী পটিয়া এবং আনোয়ারাকে নিজেদের সীমানায় আনার পরিকল্পনা অনেকটা চূড়ান্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। ২০২২ সাল থেকে শুরু হওয়া মাস্টার প্ল্যান প্রণয়নে এবার নগরকে ছড়িয়ে দিতে যুক্ত করা হচ্ছে ৬টি উপজেলাকে। দুই পারে শহর গড়ে উঠবে। মূল শহরটা যদি কর্ণফুলীর এই পারে থাকলেও ওই পারেও একটু নাগরিক সুবিধা দিয়ে একটি দ্বিতীয় নগর হবে, যেটা ওয়ান সিটি টু টাউন। সবশেষ ১৯৯৫ সালে বিপুল পরিমাণ টাকা খরচ করে চট্টগ্রামের ডিটেল মাস্টার প্ল্যান করেছিল সিডিএ, কিন্তু অংশীজন হিসেবে চিহ্নিত সিটি কর্পোরেশন, ওয়াসা, পিডিবি কিংবা সরকারি বেসরকারি কোনো সংস্থাই এই মাস্টার প্ল্যান বাস্তবায়নে এগিয়ে আসেনি। নতুন মাস্টার প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে নিজেদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অংশীজন সংস্থাগুলোকে এই প্রক্রিয়ায় সংযুক্ত করার পরামর্শ এই প্রকৌশলী নেতার। যদি শুধু এমনি এরিয়া বাড়ায় আর এদিকে যদি জনবল না বাড়ায় তাহলে সেটা কোনো ফলপ্রসূ ব্যবস্থা হবে না। এটাকে ফলপ্রসূ করতে গেলে তার ক্যাপাসিটিকে বাড়াতে হবে। মাস্টার প্ল্যানের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী উত্তর এবং দক্ষিণ চট্টগ্রামে নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত দুটি স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে। একই সঙ্গে থাকবে শিল্প কারখানা গড়ে তোলার আলাদা প্রকল্প। তবে পাহাড় নদীর এই চট্টগ্রামে পরিবেশ অক্ষুণ্ণ রেখে স্যাটেলাইট টাউন গড়ে তোলাই এখন বড় চ্যালেঞ্জ। শহর কেন্দ্রিক যদি হয় তাহলে কিন্তু হবে না, ওই সমস্ত জায়গার মানুষ এই জায়গায় আসবে না। তো সুতরাং তাদেরকেও সেই সমস্ত ফ্যাসিলিটিস দিয়ে ওই সমস্ত জায়গায় তৈরি করতে হবে। চট্টগ্রাম শহরের অভ্যন্তরে চলাচলের জন্য যেমন শহীদ ওয়াসিম ফ্লাইওভারে টোল দিতে হয়, তেমনি জেলার আনোয়ারা যেতে পতেঙ্গা টানেল, পটিয়া যেতে শাহ আমানত সেতু এবং বোয়ালখালীতে দিতে হয় কালুরঘাট সেতুর টোল। আর এই উপজেলাগুলোকে সংযুক্ত হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানে। শহর যদি এক্সপান্ড করতে হয় তাহলে এই টোল তুলে দিতে হবে নগরায়নের সাথে। শহরের মাঝখানে যদি নদী থাকে তাহলে দুপারে টোল নেওয়ার, দুই পারের জনসাধারণ থেকে টোল নেওয়ার কোনো আইন নাই, বিধান নাই। ৪ বছর ধরে ৭০ জন সদস্যের সমন্বয়ে চলা এই মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ অনেকটা শেষের পথে। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাটিং চূড়ান্ত হলে চলতি বছরের ডিসেম্বরের আগে অনুমোদনের জন্য পাঠানো হবে এই মাস্টার প্ল্যান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঘরে দরজা জানালা বন্ধ করেও মশার হাত থেকে রেহাই মিলছে না লক্ষ্মীপুর পৌর বাসিন্দাদের। বাসাবাড়ি, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস আদালত সব জায়গায় মশার দাপট। যত্রতত্র ফেলা ময়লা আবর্জনা পরিষ্কার না করা এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই বেড়েছে মশা। পৌর কর্তৃপক্ষ বলছে ইতোমধ্যে নালা ও ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়েছে। আহাদুল ইসলাম আকাশের ছবিতে মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। লক্ষ্মীপুর পৌরসভা যেন এখন মশার স্বর্গরাজ্য। দিনরাত ২৪ ঘন্টা মশার উপদ্রুপে অতিষ্ঠ লক্ষ্মীপুর পৌরবাসী। যত্রতত্র ফেলা ময়লা আবর্জনা পরিষ্কার না করা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই মশার উপদ্রব বেড়েছে। পৌরসভার ৩৫ কিলোমিটার দীর্ঘ ড্রেন লাইনের অধিকাংশ স্থানেই রয়েছে ঢাকনা খোলা। এইসব খোলা ড্রেনে ময়লা আবর্জনা ফেলায় তা পচে একাধারে ছড়াচ্ছে দুর্গন্ধ, অন্যদিকে প্রজনন হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন জীবাণুবাহী মশার। আর এই মশার অত্যাচারে এখন অতিষ্ঠ হয়ে পড়েছেন পৌরবাসী। দিনের বেলায়ও দরজা জানালা বন্ধ করে রেহাই পাচ্ছেন না পৌরসভার বাসিন্দারা। মশার ওষুধ দেওয়া হয় না, তারপরে ড্রেনগুলো পরিষ্কার করে না। যথাযথ কর্তৃপক্ষকে সদয় দৃষ্টি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মশার এত উপদ্রব যে শিক্ষার্থীরা যে একটু সুন্দর করে পড়ার দিকে মনোযোগ দিবে সেটা খুব ব্যাহত হচ্ছে। এই ময়লা আবর্জনার কারণে আমরা রাত্রেবেলা ঘুমাইতে পারি না। এই মশাগুলো একেবারে এমন অবস্থা হয়ে গেছে যে আমরা মশারি টানাই রাত্রেবেলা শুইতে হয়। ড্রেনের ময়লার কারণে দেখা গেছে প্রতিদিন প্রতিটা মুহূর্তে সন্ধ্যার পর থেকে মশা যেভাবে বাচ্চাদের পড়ালেখা বা কয়েল জ্বালালে কয়েল পর্যন্ত মশা কোনো কার্যক্রম করে না। এদিকে মশার উপদ্রবের কথা স্বীকার করে পৌরসভার প্রশাসক জানালেন, মশা নিধনে ইতিমধ্যে বিভিন্ন নালা ও ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি বিভিন্ন জায়গায়
ড্রেন নির্মাণের জন্য। তবে ড্রেন নির্মাণের পাশাপাশি জনসচেতনতা খুবই ইম্পর্টেন্ট, কারণ ড্রেনটা তো মূলত হচ্ছে পানি ঘোরানোর জন্য। ওই ড্রেনে যদি আপনার ময়লা আবর্জনা ফেলে ড্রেনটাকে ব্লক করে ফেলান, সেক্ষেত্রে তো জলাবদ্ধতা হবে, ড্রেনের দুর্গন্ধ ছড়াবে, ওখানে লার্ভিসাইড উৎপন্ন হবে। এই জন্য জনসচেতনতা খুবই ইম্পর্টেন্ট। 28.26 বর্গ কিলোমিটার আয়তনের লক্ষ্মীপুর পৌরসভায় প্রায় 1.5 লাখ মানুষের বসবাস। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। ভবন প্রস্তুত হলেও 1.5 বছরে শুরু হয়নি কুমিল্লা শিশু হাসপাতালের কার্যক্রম। সিভিল সার্জন বলছেন, প্রয়োজনীয় লোকবল আর চিকিৎসা সরঞ্জাম না থাকায় হাসপাতালটি চালু করা সম্ভব হচ্ছে না। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সমন্বয়ের অভাবেই এই প্রকল্পটি থমকে আছে। বাহার রাহানের তথ্য ছবিতে রিপোর্ট। নির্মাণ কাজ শেষ 1.5 বছর আগে, কিন্তু এখনো চালু হয়নি শিশু হাসপাতাল। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার বেলতলী এলাকায় 100 শয্যার শিশু হাসপাতাল নির্মাণ কাজ শুরু হয় 2020-21 অর্থ বছরে। প্রায় 36 কোটি টাকা ব্যয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে স্বাস্থ্য বিভাগ এখনো ভবনটি বুঝে নেয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, তারা 1.5 বছর আগে কাজ সম্পন্ন করে হস্তান্তরের জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের অভাবে প্রকল্পটি চালু করা যাচ্ছে না। স্ট্রাকচার 1.5 বছর আগে কমপ্লিট হয়েছে, সরকার চাইলে আরো আগে নিতে পারতে, এখনো চাইলে নিতে পারে। দ্রুত পরিচালক নিয়োগ দিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান স্বাস্থ্য বিশেষজ্ঞদের। কার্যক্রম শুরু না করে যে এই 1.5 বছর ধরে যেটা আটকে রইল এবং এর মধ্যে বিল্ডিংটা নষ্ট হয়ে যেতে পারে, এর জন্য কাকে দায়ী করা হবে? সবচেয়ে প্রথম প্রয়োজন একটা তত্ত্বাবধায়ক নিয়োগ দেয়া, তারপরে এই তত্ত্বাবধায়ক অ্যাসেসমেন্ট করবে তার কি কি জিনিস লাগবে। এ বিষয়ে জানতে চাইলে বর্তমান সিভিল সার্জন বলেন, প্রয়োজনীয় লোকবল আর চিকিৎসা সরঞ্জাম না থাকায় হাসপাতালটি চালু করা সম্ভব হচ্ছে না। জনবল পাওয়া সাপেক্ষে, আসবাবপত্র পাওয়া এবং যন্ত্রপাতি পাওয়া সাপেক্ষে সেটা আমরা চালু করতে পারবো ইনশাল্লাহ। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক। যত দ্রুত সম্ভব এটা চালু করা যায় সেটার ব্যবস্থা করার জন্য আমরা সবার সাথে, স্বাস্থ্যমন্ত্রী সহ আমাদের যারা আছেন সবার সাথে এই বিষয় নিয়ে আমরা কথা বলব। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের প্রত্যাশার এই হাসপাতাল চালু না হওয়ায় ফেনী ও চাঁদপুর জেলার শিশুরা বিশেষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সময় সংবাদ, কুমিল্লা। রংপুর বিভাগে নদ নদী কতটি? এমন প্রশ্নের উত্তরে মিলছে ভিন্ন ভিন্ন সংখ্যা। সরকারের একাধিক সংস্থা নিজেরাই দিচ্ছেন আলাদা আলাদা উত্তর। দেশের নদীকর্মীরা বলছেন, এই যখন দশা, তখন উত্তরাঞ্চলের নদীগুলো নিয়ে কর্তা ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি কেমন তা সহজেই অনুমান করা যাচ্ছে। তারেকুল ইসলাম ও শাকিল মাহমুদের ছবিতে আতিকুর রহমান তামালের রিপোর্ট। দুপাশে বিস্তীর্ণ সবুজ, মাঝে বয়ে গেছে তিস্তার উপধারা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার এই নদীটির নাম চণ্ডীমারি। একসময় এই নদী ছিল এই এলাকার মানুষের জীবন জীবিকার অন্যতম অনুষঙ্গ, কিন্তু সময়ের পরিক্রমায় চণ্ডীমারি দিন দিন তার জৌলুস হারিয়েছে। তিস্তার সাথে কালেকশন হয়ে আসি, বন্ধপুরের সাথে তো লাগছে। এখন পানি যদি হয় অতটা হয় না, কম পানি হয়। নদীটির পানির মূল উৎস তিস্তা। তিস্তা থেকে উৎপন্ন হয়ে অন্তত 50 কিলোমিটার পথ মারিয়ে এটি ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে। উজানের তিস্তায় যেহেতু পানির স্বল্পতা, তাই ভালো নেই চণ্ডীমারিও। কিন্তু অবাক করা বিষয় হলো, পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড ও নদী কমিশনের কোনো তালিকাতে এই নদীটির নাম নেই। অর্থাৎ সরকারের কোনো সংস্থায় জানে না চণ্ডীমারি নামে একটি নদী রয়েছে। তবে নদী গবেষক তুহিন অজদের রংপুর অঞ্চলের নদ নদী বইতে এই নদীটি সম্পর্কে খানিকটা তথ্য পাওয়া যায়। 2011 সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদ নদীর সংখ্যা নিয়ে একটি বই প্রকাশ করে। এতে রংপুরের 8 জেলায় নদীর সংখ্যা দেখানো হয় 84টি। পরবর্তীতে 2024-এ জাতীয় নদী রক্ষা কমিশন বাংলাদেশের নদ নদীর সংজ্ঞা ও সংখ্যা নামে একটি বই প্রকাশ করে। সেই বইতে রংপুর বিভাগের 8 জেলায় নদীর সংখ্যা বলা হয় 125টি। গত বছর সরকারের বেশ কয়েকটি সংস্থা মিলে বড় আকারে সারা দেশের নদ নদীর তালিকা তৈরি করে। এতে রংপুরের নদীর সংখ্যা দেখানো হয় 252টি। রংপুর বিভাগের যেই সমস্ত নদী তালিকার বাইরে থেকে গেছে, এই তালিকাকেও একটা সরকারি স্বীকৃত তালিকার অন্তর্ভুক্ত করা দরকার। পানি উন্নয়ন বোর্ডের মত হলো, তালিকায় স্থান না পাওয়া নদীগুলোর বিষয়ে তথ্য পেলে তা নিয়ে কাজ করবেন তারা। সংখ্যা যদি আরও বৃদ্ধি পায় বা আরও তথ্য আমরা পাই, এটাকে আরও যাচাই বাছাই করে এটাকে আপডেট করার সুযোগ রয়েছে। সরকারি সংস্থাগুলো যে নদীগুলোর নামই জানে না বা উত্তরের যে নদীগুলো তালিকাতেই নেই, সেই নদীগুলো বাঁচবে কিভাবে তা নিয়ে শঙ্কা আছে উত্তরাঞ্চলের বহু মানুষের মনে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, রংপুর। চাঁদপুরের মেঘনা নদীতে অবাধে চলছে ড্রেসিং মেশিন দিয়ে বালু উত্তোলন। এতে মেঘনাপাড়ের হাইমচরে নদী তীর সংরক্ষণ বাঁধের 1000 মিটার ধসে পড়েছে।
ভাঙন ঝুঁকিতে রয়েছে নদীপাড়ের বিস্তীর্ণ জনপদ। ইতোমধ্যে ধসে পড়া এলাকায় সাময়িকভাবে সিসি ব্লক ডাম্পিং করছে পানি উন্নয়ন বোর্ড। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরা ছিলেন নাইমুল ইসলাম নীরব। নদী তীর সংরক্ষণ বাঁধের অনেকাংশে ধসে পড়া আতঙ্কে কাটছে পাড়ে বসবাসকারীদের। স্থানীয়দের অভিযোগ, রাতের আধারে চাঁদপুরের হেমচরের গাজীনগর এলাকায় মেঘনা নদীতে ড্রেজিং মেশিন দিয়ে বালু তুলে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। এতেই নদীটি সংরক্ষণের প্রায় 1000 মিটার এলাকার সিসি ব্লক ধসে পড়েছে। এই অবস্থায় চলতে থাকলে সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধও ধসে পড়ার আশঙ্কা করছেন তারা। ইতিমধ্যে বাঁধের অংশে সিসি ব্লক ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। বালু কাছে নদী এই বর্ষায় থাকবো কিনা বান বলা যায় না। এই নদী বাঁধ যেভাবে দুষ্কৃতিকারীরা নষ্ট করছে, এখন ভবিষ্যতে আমাদের যে এখানকার হেমচর যে ইতিহাস, যে ঐতিহ্য, যে শিক্ষা সংস্কৃতি, সকল কিছু বিলীন হয়ে যেতেছে। দ্রুত গতিতে যদি এটা সংস্কার করা না হয় তাহলে এই বর্ষায় হেমচর তলিয়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত নদীটির বাঁধ সংরক্ষণের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। স্টক পাইলে যে ব্লক ছিল সেটা দিয়ে আপাতত প্রাইমারি ভাবে আমরা সেটা রক্ষা করার চেষ্টা করতেছি আমরা, এবং আইনি ব্যবস্থা গ্রহণ করতেছি যাতে এই ধরনের অপরাধ আর না ঘটতে পারে। মেঘনা থেকে অবৈধভাবে বালি উত্তোলন এবং বাঁধ ক্ষতিগ্রস্ত করার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। খাগড়াছড়ি থেকে দীঘিনালা পর্যন্ত বেহাল সড়ক। দীর্ঘদিন পর সংস্কার কাজ শুরু হলেও ধীরগতির কারণে ক্ষুব্ধ স্থানীয়রা। যদিও সড়ক ও জনপথ বিভাগ বলছে প্রাকৃতিক দুর্যোগের সংস্কার কাজে ব্যাঘাত ঘটছে। নির্ধারিত সময়ে শেষ হবে কাজ। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার বিভিন্ন অংশ খানাখন্দে ভরা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, খাগড়াছড়ি থেকে দীঘিনালা পর্যন্ত 18 কিলোমিটার সড়কটি সরু ও আঁকাবাঁকা হওয়ায় চলাচলে ব্যাঘাত ঘটে। এর মধ্যে যত্রতত্র ভাঙা। বিশেষ করে বৃষ্টি হলে কাদা ও ভাঙনের কারণে যান চলাচল প্রায়ই অচল হয়ে পড়ে। এই রোডে যেমন বৃষ্টি হলে আমাদের বেশি কষ্ট হচ্ছে, আমরা দুর্ভোগে পড়তে হয়। ওভারটেক করতে কষ্ট হচ্ছে, চলাচলে কষ্ট হচ্ছে। কাজের মান খুবই দুর্বল, কাজের মান খুবই নিম্নমানের কাজ হচ্ছে। তাড়াতাড়ি যদি রাস্তাটা ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়, তাহলে আমাদের সাজেক টুরিস্টরা অন্তত স্বাচ্ছন্দ্যে আসা যাওয়া করতে পারবে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে 2025 সালের আগস্ট মাস থেকে সড়কটি 12 ফুট থেকে 18 ফুটে উন্নীত করার কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। তবে অভিযোগ উঠেছে কাজের মান ও ধীর গতি নিয়ে। বৃষ্টির কারণে রাস্তা অনেক জায়গা ভাঙে ছিঁড়ে গেছে, এটা আমরা মেরামত করে দিচ্ছি এবং রিপেয়ারিং করে দিচ্ছি। আমাদের যে 100 টাকা কাজ লইয়ে ও সিকিউরিটির দ্বারা বর্তমানে বৃষ্টির জন্য। যদিও সড়ক ও জনপথ বিভাগ বলছে নির্ধারিত সময়ের মধ্যেই সড়ক সংস্কার কাজ শেষ করার চেষ্টা চলছে। ইতিমধ্যে আমরা ক্ষতিগ্রস্ত সড়কে যে অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে তা দ্রুত মেরামত সংস্কার করার জন্য ঠিকাদারকে নির্দেশ প্রদান দেওয়া হয়েছে। বর্তমানে সড়কের চলমান কাজ অব্যাহত রয়েছে। খাগড়াছড়ি থেকে দীঘিনালা পর্যন্ত সড়ক সংস্কারের ব্যয় ধরা হয়েছে প্রায় 36 কোটি টাকা। 2026 সালের জুনে কাজ শেষ হবার কথা রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। পুরো সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ আইরিন। পরবর্তী সংবাদগুলো নিয়ে আসছি কিছুক্ষণ পর। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। ভোরের সময় বর্ষবরণ ঘিরে পাহাড়ে চলছে সাংগ্রাই উৎসবের প্রস্তুতি। বান্দরবানের পাহাড়ি পল্লীতে চলছে নানা আয়োজন। শেষ মুহূর্তের কেনাকাটা ও সাজসজ্জায় ব্যস্ত মারমা তরুণ তরুণীরা। সোহেল কান্তি নাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। আর মাত্র কয়েকদিন পর মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই। উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে চলছে নানা আয়োজন। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে প্রতি বছর মারমা সম্প্রদায় পালন করে এই উৎসব। এবারও প্রস্তুতির অংশ হিসেবে বান্দরবানের বিভিন্ন ক্যাং ও বিহারে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত মারমা যুবক যুবতী, শিশু বয়স্ক সহ সবাই। আমাদের আরো অল্প কয়েকদিন আছে, আমরা সবাই মিলে আনন্দ করব, পিঠা বানাবো, পানি খেলা খেলবো একসাথে। আমরা সেদিন অনেক আনন্দ করব, মজা করব,
যেটা আমাদের অনেক দীর্ঘদিন ধরে আশা ছিল। ফ্রেন্ডরা মিলে ঘুরবো, খাবো, তারপর হচ্ছে অনেক আনন্দ করব। আগের চাইতে এবছরে অনেক হেসে দিলে নতুন বছরটা আমন্ত্রণ জানাতে চাচ্ছি আর কি। সাংগ্রাই উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের কথা জানান উৎসব উদযাপন কমিটি। একে অপরের পানি ছিটিয়ে নতুন দিনকে স্বাগত জানানো, যত পুরনো দিনের পঙ্কিলতা অপবিত্রতা এগুলো ধুয়ে মুছার জন্য এই পানি খেলা, বিভিন্ন জাতিগোষ্ঠীর যে বসবাস সে বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করব। উৎসবকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে পুলিশ। বর্ষবরণের যে সকল অনুষ্ঠান হবে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা নিরাপত্তা ব্যবস্থা প্রদান করে থাকব। সাংগ্রাইয়ের অন্যতম আকর্ষণ জলকেলি। পুরনো বছরের সব ক্লান্তি ভুলে নতুনকে বরণ করতে পানি ছিটিয়ে আনন্দে মেতে ওঠে মারমা যুবক যুবতীরা। আগামী 13 থেকে 19 এপ্রিল পার্বত্য জনপদ বান্দরবানে উদযাপিত হবে এই উৎসব। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। ভোর থেকেই বিভিন্ন ধরনের মাছ বেচাকেনায় জমজমাট মানিকগঞ্জের তরা মৎস্য আড়ত। মাছের দরদামের খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছে তার কাছে। ইউসুফ, ঘন কুয়াশায় ঢাকা চারপাশ, এর মধ্যেই আসলে বেচা কিনায় জমজমাট এই মৎস্য আড়তটি আর দেশি মাছে ভরপুর আমরা দেখছি, কিন্তু সপ্তাহ ব্যবধানে দামও কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ প্রতি কেজিতে আমরা এখানে দেখছি 10 থেকে 20 টাকা পর্যন্ত প্রতি কেজিতে মাছ বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যাচ্ছে। শোল, বোয়াল, কই, ট্যাংরা, পুঁটি সহ নানা ধরনের দেশীয় মাছ কিন্তু এখানে এসেছে। এবং আজকে যেহেতু চৈত্রের শেষের দিকে বৈশাখী একটা নতুন বছর শুরু হবে, সেখানে কিন্তু আমদানিটাও বলবো অনেক হয়েছে, অর্থাৎ এসেছে মাছ এবং বেচা কিনা হচ্ছে প্রচুর। এখানে বোয়াল আমরা দেখেছি, বড় বড় বোয়াল এখানে বেচা কিনা হয়েছে 1000 থেকে 50 টাকা থেকে 1100 টাকার মধ্যে এই মুহূর্তে বেচা কিনা হচ্ছে। আর সপ্তাহ ব্যবধানের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। শোল এখানে বেচা কেনা হচ্ছে 400 থেকে 450 টাকার মধ্যে প্রতি কেজি। সপ্তাহ ব্যবধানে এখানে দাম বেড়েছে 10 থেকে 12 টাকা পর্যন্ত। অর্থাৎ আমরা যে মাছের কথা বলছি সেই মাছগুলো কিন্তু আকার এবং প্রকার ভেদে দামের তারতম্য হচ্ছে। আমরা সেটা এখানে হাট ডাকে বেচা কেনা হচ্ছে, আমরা সেটা কেজিতে বলার চেষ্টা করছি। কই মাছ এখানে বিক্রি হচ্ছে 400 থেকে 420 টাকা এবং কি যে কার্প জাতীয় মাছ এখানে বেচা কেনা হচ্ছে 200 থেকে 220 টাকা। আর মাছ দেখতে পাচ্ছেন, এই আর মাছ বেচা কেনা হচ্ছে এখানে 750 থেকে 800 টাকার মধ্যে। অর্থাৎ এই মাছগুলো কিন্তু আসলে একদম দেশি, টাটকা এবং সুস্বাদু মাছ এবং কি প্রতিটা হাওর বাওর যে মানিকগঞ্জে রয়েছে, পদ্মা, যমুনা, ইছামতি, ধলেশ্বরী নদী থেকে এই মাছগুলো এসেছে। এখানে টাকি মাছ বেচা কেনা হচ্ছে 180 থেকে 200 টাকার মধ্যে। সপ্তাহ ব্যবধানে দামটা বৃদ্ধি পেয়েছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। এখানে আর মাছগুলো বিভিন্ন ধরনের আর মাছ দেখা যাচ্ছে। এই আর মাছ এবং ট্যাংরা মাছও আমরা দেখতে পাচ্ছি এবং ট্যাংরা মাছ এখানে বেচাকেনা হচ্ছে 360 থেকে 400 টাকার মধ্যে। সপ্তাহ ব্যবধানের দাম বৃদ্ধি পেয়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের চিংড়ি মাছ আমরা এখানে দেখতে পাচ্ছি। চিংড়ি মাছ এখানে বেচাকেনা হচ্ছে 1000 থেকে 1100 টাকার মধ্যে এবং মাছগুলো কিন্তু একদম টাটকা এবং খুবই সুস্বাদু এবং পদ্মা, যমুনা, ইছামতি, ধলেশ্বরী এবং পানি কমে আসায় কিন্তু মাছের সংখ্যাও আজকে বেশ দেখতে পাচ্ছি ব্যতিক্রম হচ্ছে। যেহেতু অনেক এখানে যে পাইকার এসেছে ঢাকা এবং আশপাশের জেলা থেকে এবং জেলার অভ্যন্তর থেকে, যার জন্য কিন্তু এখানে 10 থেকে 20 টাকা পর্যন্ত সপ্তাহ ব্যবধানে মাছের এই দামটি বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি আজকে 3 কেজি 4 কেজি বোয়াল দেখেছি, এখানে কিন্তু সামুদ্রিক মাছও পাওয়া যাচ্ছে। সামুদ্রিক মাছের দাম কিন্তু ঠিক স্থিতিশীল রয়েছে। এইটা আড়তটি কিন্তু প্রত্যেক দিনই ভোর থেকে 8টা পর্যন্ত থাকে এবং কি 60 থেকে 70 লাখ টাকার এটা বিভিন্ন ধরনের দেশীয় মাছ বেচা কেনা হয়। এই ছিল আমার কাছে তরা মৎস্য আড়ত থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জে। আবার কাপ্তাই হ্রদে বাড়ছে মৎস্য আহরণ, এতে খুশি জেলেরা আর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে বিএফডিসি, যা বাড়িয়ে দেবে গেল শীত মৌসুমে কমে যাওয়ার রাজস্ব আদায়। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট।
কাপ্তাই হ্রদে মাছ ধরতে ব্যস্ত জেলেরা। জাল টানা শেষে দেখা মিলছে মাছের। সেই মাছ ড্রামে ভরে বোটে করে আনা হয় বিএফডিসির নির্ধারিত অবতরণ ঘাটে। কর্মব্যস্ততা পন্টুন জুড়ে। অথচ মাত্র 1 মাস আগেও ছিল না এমন চিত্র। শীত মৌসুমে অস্বাভাবিকভাবে কমে গিয়েছিল মাছ ধরা। পর্যাপ্ত মাছ আহরণ হওয়ায় স্বস্তি ফিরেছে জেলে ও ব্যবসায়ীদের মনে। এই শীতের মৌসুমের চেয়ে এই মৌসুম অনেক ভালো। আগে ছিল 80%, এখন মোটামুটি 100%। আগে যদি সারাদিনে আমাদের 300-400 কেজি হতো, এখন ধরে 700, 700, 800 কেজি পর্যন্ত হয়। সবসময় আমাদের নেশার মাছ এই নদীর ওই কেসকি সাবিলে এটা তো আছেই। বর্তমানে পরিস্থিতি ভালো আছে, স্বাভাবিক। হয়তো ইনশাল্লাহ আশা করি এইভাবে যদি পরিস্থিতি থাকে তাহলে আমরা কিছুটা ক্ষতির সামনে থেকে কাটাই উঠতে পারবো আমরা ব্যবসায়ীরা। এবং এ অবস্থায় লক্ষ্যমাত্রার বেশি মৎস্য আহরণ ও রাজস্ব আদায়ের প্রত্যাশার কথা জানান বিএফডিসির এই কর্মকর্তা। এই বছর আমাদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ৮৫০০ মেট্রিক টন। আমরা ইতিমধ্যেই ৮৩০০ মেট্রিক টন মাছের আহরণ করেছি, যার রাজস্ব ১৮,৩৩,০০,০০০ টাকা। তো আমরা আশা করি এখনো আমাদের হাতে আরও 1 মাস রয়েছে। আমরা আশা করি যে আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে আমরা সক্ষম হব। বিএফডিসির তথ্য ২০২৫ সালে ৮,০০০ মেট্রিক টন মাছ আহরণের লক্ষ্যমাত্রার বিপরীতে ৮,৯০০ মেট্রিক টন মাছ আহরিত হয়, আর রাজস্ব আদায় হয় ১৮,৬০,০০,০০০ টাকা। সময় সংবাদ, রাঙামাটি। জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত হয়েছে বর্তমান সরকার, অথচ জুলাই জাতীয় সনদকে আমলে নিচ্ছে না। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র অধিকার পরিষদ। বক্তারা বলেন, জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। প্রয়োজনে সংবিধান সংস্কারের দাবিও জানান তারা। মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের যে বিচার নিয়োগ প্রক্রিয়া, সেই বিষয়গুলোকে নিয়ে খেলাধুলা শুরু করেছে। যে ঐতিহাসিক দলিলে স্বাক্ষর করেছেন, নিজেদের সুবিধা অনুযায়ী সেই দলিলকে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারেন না। অনতি বিলম্বে সংসদে জুলাই সনদ আইন বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করতে না চায় তাহলে ছাত্র অধিকার পরিষদ শুধু বিক্ষোভ সমাবেশ নয়, এর পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ যুদ্ধ অব্যাহত রেখে বিশ্বকে অস্থিতিশীল করে তুলেছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। শুক্রবার শাহবাগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদ আয়োজিত ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী দস্যুতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে আনু মোহাম্মদ আরও বলেন, সাম্রাজ্যবাদ শুধু সামরিক শক্তিতেই নয়, বেসামরিক অর্থনৈতিকভাবেও অগ্রসর। আমরা তেল চাই, আমরা খনিজ সম্পদ চাই, এই দেশের উপর আধিপত্য চাই, এই দেশের দাসত্ব চাই। সেটা যদি শুধু চুক্তির মধ্যে দিয়ে হয়ে যায় তাহলে তো তার সশস্ত্র আক্রমণের সামরিক আগ্রাসনের কোনো দরকার নাই। তো বাংলাদেশ হচ্ছে এরকম একটা মডেল যেখানে শান্তিপূর্ণ চুক্তির মধ্যে দিয়ে, তথাকথিত শান্তির প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা দেশের সম্পদ এবং একটা দেশের পুরো অর্থনীতি এবং রাজনীতি প্রতিষ্ঠান সব দখল করা। নারায়ণগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে একটি প্রতিষ্ঠানের 2 কর্মচারীকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে 13,500 লিটার ডিজেল ও 2টি ট্যাঙ্ক লরি। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। মেহেদি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের 2টি ট্যাঙ্ক লরিতে অবৈধভাবে ফিলিং স্টেশনের মিটার সংযুক্ত করে জ্বালানি তেল বিক্রির প্রমাণ মেলে। অনুমোদন ও বৈধ নথি দেখাতে না পারায় প্রতিষ্ঠানের 2 কর্মীকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট SM ফয়েজ উদ্দিন। জব্দ করা হয় জ্বালানি তেল ও 2 ট্যাঙ্ক লরি। কুমিল্লায় শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীর মামার উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে অভিযুক্তের বাবার বিরুদ্ধে। হামলার অভিযোগ থেকে জানা যায়, নানার বাড়িতে বেড়াতে আসলে 8 বছর বয়সী শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায় দুঃসম্পর্কের মামাতো ভাই মেহেদি হাসান। পরে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় সে। নির্যাতিতা বাসায় ফিরে বিষয়টি খালাকে জানায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেলে রেফার করেন চিকিৎসক। এদিকে ঘটনার প্রতিবাদ করতে গেলে শিশুটির মামাকে গুরুতর জখম করার অভিযোগ ওঠে অভিযুক্তের বাবা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি শিশুটির মামাও।
নগাঁয় তরুণ উদ্যোক্তার 5 বিঘা পেঁপে বাগানে বিষ দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শহরের চকপ্রসাদ এলাকায় বাগানটি দেখাশোনার জন্য হাসান নামে একজনকে নিয়োগ দিয়েছিলেন বাগান মালিক সেলিম আহমেদ। দীর্ঘদিন কাজ করার সুযোগে হাসান সম্প্রতি বাগানের অর্ধেক মালিকানা দাবি করে আসছিল। দাবি নিয়ে উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, এই বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে হাসান 6 এপ্রিল রাতে বাগানে ক্ষতিকর বিষ প্রয়োগ করে। পরদিন থেকেই সতেজ পেঁপে গাছগুলো মরে যেতে শুরু করে। বাগানে প্রায় 1500 গাছ নিস্তেজ হয়ে পড়েছে। এ ঘটনায় সেলিম আহমেদ বাদী হয়ে হাসানকে অভিযুক্ত করে নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। চুয়াডাঙ্গায় গলায় ওষুধ আটকে 1.5 বছরের শিশুর মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, শুক্রবার দুপুরে সদর উপজেলার নূরনগর গ্রামের একটি ফার্মেসি থেকে মেট্রোল ট্যাবলেট কিনে খাওয়ানো হয় অসুস্থ শিশু জান্নাতুলকে, কিন্তু খাওয়ার পর শিশুটির গলায় ট্যাবলেটটি আটকে যায়। এতে শ্বাস নিতে কষ্ট হওয়ায় সদর হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়। ভোরের সময় আরও থাকছে। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলের বিমান হামলার শরণার্থী শিবিরে ধরপাকড়, বিভিন্ন স্থানে তাণ্ডব সেটেলারদের। নতুন বসতি স্থাপনের সিদ্ধান্ত অবৈধ বলছে ইইউ। খুলনায় খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। ডুমুরিয়ার মাগুরঘোনা ইউনিয়নের শালতা নদীর পাড়ে মানববন্ধন করেন এলাকাবাসী। বক্তারা বলেন, নদীর সংযোগ মুখের খালগুলো মৃত, বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। এতে বর্ষায় প্লাবিত হয় কয়েক হাজার হেক্টর জমি। অন্যদিকে শুষ্ক মৌসুমে দেখা দেয় পানির সংকট। এছাড়া বিভিন্ন স্থানে বাঁধ ও অপরিকল্পিতভাবে কালভার্ট নির্মাণ করায় দুর্ভোগ আরও বাড়ার শঙ্কা রয়েছে। এ অবস্থায় দ্রুত এসব খাল পুনঃখননের দাবি জানান বক্তারা। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে বনদস্যুদের ব্যবহৃত 3টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বন বিভাগ জানায়, শুক্রবার বিকেলে কবাদক স্টেশনের আওতাধীন কঞ্চির খালের বাইনতলা এলাকায় শুরু হয় টহল। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বনের গভীরে পালাতে থাকে দুষ্কৃতিকারীরা। ঘটনাস্থল থেকে তল্লাশি চালিয়ে 3টি দেশীয় অস্ত্র এবং 4টি কার্তুজ উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে অভিযান অব্যাহত বলে জানিয়েছে বন বিভাগ। মুন্সিগঞ্জে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার সকালে গজারিয়ার আনারপুরায় ঘোড়ার মাংস বিক্রি করা হচ্ছে এমন তথ্যে শুরু হয় অভিযান। ঘটনাস্থল থেকে 12টি ঘোড়ার মাংস ও একটি জীবিত প্রাণী জব্দ করে দেয়া হয় প্রাণী সম্পদ কর্মকর্তার হেফাজতে। বৃহস্পতিবার গাজীপুরের বিভিন্ন স্থান থেকে ঘোড়ার মাংস বিক্রির চক্রের 4 সদস্যকে গ্রেফতার করা হয়। জানানো হয়, বিভিন্ন অঞ্চল থেকে অসুস্থ ও বয়স্ক ঘোড়া সংগ্রহ করে মাংস প্রক্রিয়াজাত করত চক্রটি। পরে ঢাকায় নিয়ে গরুর মাংস হিসেবে বিক্রি করা হতো। এবারে দেশের বাইরের খবর। বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে এবার পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে নজিরবিহীন গুরুত্ব পাচ্ছে দেশটি। এর মধ্য দিয়ে ইসলামাবাদের সামনে যেন কূটনৈতিক ঝুঁকি রয়েছে, তেমনি কৌশলগত লক্ষ্য অর্জনের সম্ভাবনাও রয়েছে। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা ঘিরে কূটনৈতিক হাইস্টেক মঞ্চে পরিণত হয়েছে ইসলামাবাদ। 2 দিনের সরকারি ছুটি এবং হাজারো নিরাপত্তা মোতায়েনের মাধ্যমে আলোচনার জন্য প্রস্তুত শহরটি। হরমুজ প্রণালী সহ বৈশ্বিক সংকট নিরসনের চাবিকাঠি হয়ে উঠতে পারে এই বৈঠক, যেখানে কেন্দ্রীয় ভূমিকায় রয়েছে পাকিস্তান। পাকিস্তানের জন্য এই মধ্যস্থতা শুধু কূটনৈতিক অর্জন নয়, বরং এক ধরনের ভূরাজনৈতিক ঝুঁকি। বিশ্লেষকদের মতে, আলোচনা ব্যর্থ হলে দেশটি আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়তে পারে। একই সময়ে আফগানিস্তান ও ভারতের সঙ্গে বিদ্যমান উত্তেজনা পাকিস্তানের জন্য বহুমুখী নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই পুরো প্রক্রিয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ আলোচনার টেবিলে পাকিস্তানকে আলাদা অবস্থান দিয়েছে। ওয়াশিংটনের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা এই কূটনৈতিক প্রক্রিয়াকে আরও দৃঢ় করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ইরান, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছেন। দীর্ঘ সীমান্ত, ধর্মীয় ও সামাজিক সংযোগ, আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ সব মিলিয়ে পাকিস্তানকে একটি মধ্যস্থতাকারী আস্থার জায়গা হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি ভেঙে গেলে পুরো প্রক্রিয়ায় অনিশ্চয়তার মুখে পড়তে পারে। বরকতুল্লাহ, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক আধিপত্যের ভিত্তি হিসেবে পরিচিত সেনা ঘাঁটিগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিশ্লেষকেরা বলছেন,
ইরানের নজিরবিহীন পাল্টা হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্তত 12টি মার্কিন সামরিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি প্রকাশে পেন্টাগনের কঠোর গোপনীয়তার মাঝেও উঠে আসছে মধ্যপ্রাচ্যে ভঙ্গুর মার্কিন নিরাপত্তা বলয়ের চিত্র। এমন পরিস্থিতিতে ওই অঞ্চলের দেশগুলোর সামরিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসছে বলে মনে করছেন অনেকে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা বলছেন, তেহরানের প্রতিশোধমূলক হামলার পর অন্তত 1 ডজন মার্কিন ঘাঁটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ট্রাম্প প্রশাসন ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ প্রকাশ না করলেও বিশ্লেষকরা একে মার্কিন সামরিক ইতিহাসের এক বড় বিপর্যয় হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহর হয়তো আর কখনোই আগের অবস্থানে ফিরবে না। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন আধিপত্যের যে ভৌত কাঠামো ছিল ইরানের হামলায় তা কার্যত অকেজো হয়ে পড়েছে। বাহরাইনের ঘাঁটিটি বর্তমানে এতটাই ঝুঁকিপূর্ণ যে সেখানে হাজার হাজার সামরিক সদস্যের অবস্থান বজায় রাখা এখন প্রায় অসম্ভব। ফলে মধ্যপ্রাচ্যে কয়েক দশকের সাজানো মার্কিন নিরাপত্তা ব্যবস্থা এখন খাদের কিনারে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন ধরে চলে আসা তেলের বিনিময়ে নিরাপত্তা, এই পুরানো মার্কিন সমীকরণও এখন বড় ধরনের প্রশ্নের মুখে। সৌদি আরব, কাতার ও কুয়েতের মতো উপসাগরীয় দেশগুলো মার্কিন সামরিক উপস্থিতির কারণে নিজেদের নিরাপত্তার চেয়ে ঝুঁকি বেশি দেখছে। মার্কিন ঘাঁটিগুলো ইরানকে প্রতিহত করার পরিবর্তে উল্টো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় এই দেশগুলো এখন দ্বিধায় পড়েছে। নিজেদের আকাশসীমা ও জ্বালানি অবকাঠামো রক্ষায় মার্কিন ছত্রছায়ার ওপর তাদের নির্ভরশীলতা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। মার্কিন নিরাপত্তা বলয় ভেঙে পড়ায় এই অঞ্চলের দেশগুলো এখন নতুন বিকল্প খুঁজতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে ইরানের সাথে দীর্ঘস্থায়ী সমঝোতায় পৌঁছাতে না পারা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কার্যকর সুরক্ষার অভাব। এই দুয়ের চাপে উপসাগরীয় রাষ্ট্রগুলো ইসরায়েলের দিকে ঝুঁকতে পারে বলেও কেউ কেউ ধারণা করছেন। বিশ্লেষকদের মতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে মধ্যপ্রাচ্যে এক নতুন ও জটিল ভূ রাজনৈতিক মেরুকরণ এখন কেবল সময়ের ব্যাপার। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইসরায়েলি সেনাদের পাশাপাশি বর্বরতায় নেমেছে সেটেলাররাও। গাজা হেরবন পশ্চিম তীরে চলছে ভয়াবহ তাণ্ডব। যুদ্ধবিরতির মধ্যে গাজায় ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত 2 ফিলিস্তিনি। হেরবনের শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে ধরে নিয়ে গেছে নেতানিয়াহু বাহিনী। দক্ষিণাঞ্চলে একাধিক গ্রামে হামলা ও ভাঙচুর চালায় অবৈধ বসতি স্থাপনকারীরা। অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের ইসরায়েলি সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গাজায় যুদ্ধবিরতির মাঝেও থামছে না ইসরায়েলের বর্বরতা। উপত্যকার জাবালিয়ায় ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। স্থানীয় আল শিফা হাসপাতালের চারপাশ ভারী হয়ে ওঠে স্বজনদের কান্নায়। হামলার মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, সবাই একসঙ্গে বসে থাকার সময় হঠাৎ ড্রোন হামলা চালানো হয়। হেরবনে শরণার্থী শিবিরেও অভিযান চালায় নেতানিয়াহু বাহিনী। এ সময় কয়েকজন ফিলিস্তিনি যুবককে আটক করা হয়। মাসাফের ইয়াত্তা অঞ্চলে রাখালদের উপর হামলা চালায় বসতি স্থাপনকারীরা। তাল মাইন এলাকায় সংঘর্ষের সময় 2 জনকে আটক করে ইসরায়েলি বাহিনী। হামলাকারীদের সুরক্ষা দিতে এই আটক অভিযান চালানো হয় বলে অভিযোগ উঠেছে। খিরবেত আল মুফাকারা সহ বিভিন্ন গ্রামে বাড়িঘরে হামলা চালানো হয়। পশ্চিম তীরে 30টির বেশি নতুন বসতি স্থাপনে ইসরায়েলি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। এসব একতরফা পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং দখলকৃত অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে বলে জানায় জোটটি। বিশেষ করে পূর্ব জেরুজালেম সহ পুরো পশ্চিম তীরে ইসরায়েলের উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ইউরোপীয় ইউনিয়ন আরও বলে, স্থায়ী ও ন্যায়ভিত্তিক শান্তির একমাত্র পথ হল দ্বিরাষ্ট্র সমাধান, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন পাশাপাশি নিরাপদ ও স্বীকৃত সীমান্তে বসবাস করবে। বরকতুল্লাহ, সময় সংবাদ।